বুধবার সন্ধ্যার সময় যখন আমি আমার শিফটের শেষ ডেলিভারিটি করেছিলাম, তখন কাজের চাপ অনেক বেশি ছিল। কারণ অন্য এক ডেলিভারি বয় কয়েকদিন যাবৎ কাজে আসে না, কল করলে কলও রিসিভ করে না। এজন্য বাকি ডেলিভারি বয়দের ওভারটাইম করতে হচ্ছিল। আমাকে যে অর্ডারটি দেওয়া হয়েছিল সেই লোকেশনটি ছিল শহর থেকে কিছুটা দূরে। ওই জায়গাটি ছিল সম্পূর্ণ জনমানব শূন্য একটি নিরিবিলি জায়গা। বাইকে করে যখন আমি ওই জায়গাটিতে পৌঁছালাম, তখন আশেপাশের পরিবেশ দেখে অদ্ভুত একটা অনুভূতি হতে লাগলো। নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে, না হলে আমি এমন একটা লোকেশানে কিভাবে এসে পড়লাম। আমি দ্বিতীয়বার মোবাইলে লোকেশানটি চেক করে দেখলাম, না, লোকেশানটা তো ঠিকই আছে। যখনই আমি পিৎজা বক্সটি হাতে নিয়ে বাড়িটির গেটের সামনে এলাম, কেমন একটা শীতল বায়ু আমার গায়ে এসে লাগলো। আমি তো ভেবেই নিয়েছি কেউ আজকে পিৎজা রিসিভ করবে না, এটা ভেবেই দরজা একবার নক করলাম। সেটাই হলো, কেউ কোনো সাড়া দিল না। এরপর আমি দরজার লক ঘোরালাম আর দরজা এমনিতেই খুলে গেল। হ্যালো, কেউ আছেন? ঘরের ভিতরে আমার কথাগুলো যেন আবছায় অন্ধকারে মিলিয়ে গেল। পিৎজা ডেলিভারি। না, এবারও কোনো সাড়া শব্দ নেই। ঘরের ভিতরের জিনিসগুলো এলোমেলোভাবে পড়ে আছে। ভাঙ্গা খোলা জানালার মধ্য দিয়ে কিছুটা আলো আসছে। ঘরের ভেতরে ধুলোর আস্তরণ পড়ে আছে। দেয়ালে ভাঙ্গা কিছু ফ্রেম আর তার ভিতরে অদ্ভুত কিছু ছবি। এসব দেখে মনে হচ্ছে দীর্ঘদিন এই বাড়িতে কেউ থাকে না। পিৎজাটি টেবিলে রেখে বাড়ি থেকে বের হওয়ার জন্য পেছনে ঘুরে দাঁড়ালাম। তখনই আমার পেছনে একটি চেয়ার টানা শব্দ শুনতে পেলাম। সাথে সাথে আমি পিছনের দিকে ঘুরে দাঁড়ালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমার বুকের ভেতর কেঁপে উঠল। এরপর আবার যখন আমি ঘর থেকে বাইরে যাওয়ার উদ্দেশ্যে দ্বিতীয়বার ঘুরে দাঁড়ালাম, আমি চমকে উঠলাম। দেখলাম দেয়ালের ছবিগুলো পরিবর্তন হয়ে গেছে। প্রথমে যেখানে পাহাড়, নদী এবং গাছপালার ছবি ছিল, সেখানে বিভিন্ন লোকের ভয়ানক ছবি দেখা যাচ্ছে। ছবিগুলো কেমন যেন আমার দিকে তাকিয়ে বিদ্রুপ করে হাসছে। আমার ভিতরে ভয় বাড়তে থাকলো। আমি দ্রুত দরজার দিকে দৌড়াতে থাকলাম, কিন্তু দরজার লক তো কোনোভাবেই খুলছিল না। আমি হাঁপাতে শুরু করলাম। আমার শ্বাস প্রশ্বাস যেন রুমের ঠান্ডা হাওয়ায় আরো দ্বিগুণ হতে শুরু করলো। খুব জোরে হাত দিয়ে আমার কান চেপে রাখলাম, যেন এই ভৌতিক শব্দ আমার কানে প্রবেশ না করে। কিন্তু কি ভয়ানক অবস্থা! এই ভয়ানক কণ্ঠ যেন মাথা ভেদ করে শব্দ বের হয়ে যাচ্ছে। রুমের ভিতর এক ভয়ানক হাসির শব্দ শোনা যাচ্ছে। দেয়ালের উপরে একটি ছায়ামূর্তি নৃত্য করছে। দেখতে অনেকটা মানুষের মতো মনে হলেও এটা কোনোভাবেই মানুষ হতে পারে না। এটা ভয়ানক কোনো প্রাণী, যে প্রাণী হয়তো আমার প্রাণ কেড়ে নেবে। আমি পেছনের দিকে পিছাতে থাকলাম। হঠাৎ টেবিলের কোনায় আঘাত লেগে আমি ব্যথা পেলাম। এরপর টেবিলের উপর থেকে একটা পচা ভটকা গন্ধ আমার নাকে এসে লাগলো। আমি দেখলাম পিৎজার বক্সটিতে পিৎজা নেই, সেখানে পচা মাংস। সেই গন্ধ আমার নাকে এসে লাগছে। আমি আমার নাক চেপে এই দুর্গন্ধ থেকে বাঁচার চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ। এই গন্ধ কোনোভাবে আমার নাক থেকে দূর করতে পারলাম না। প্লিজ আমাকে যেতে দিন। আমি দুহাত জোর করে ক্ষমা চাইতে লাগলাম, কিন্তু আমি কার কাছে ক্ষমা চাইছি আমি জানি না। এবার সেই অট্টহাসি এবং ফিসফিস শব্দ আরও বাড়তে লাগলো। হঠাৎ করে দেয়াল থেকে একটি ছবির ফ্রেম নিচে খুলে পড়ল। হঠাৎ পেছনের দিক থেকে একটা মেয়ের হাসি শুনতে পেলাম। আমি পেছনে ফিরে দেখলাম একটি ছোট মেয়ে, যার চোখের মধ্যে চোখের মনি ছিল না। কি ভয়ানক দেখতে! ভুতুরে মেয়েটির কথা শুনে আমার ভেতরে ভয়ের শিহরণ বয়ে গেল। কপাল থেকে ঘাম ঝরতে লাগলো। আমি কি উত্তর দিব বুঝতে পারছিলাম না। আমি যেন সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছি আর মৃত্যুর জন্য অপেক্ষা করছি। প্লিজ আমাকে যেতে দিন। আমার কথাটি শুনে মেয়েটি তার মাথা উল্টো করে ঘুরিয়ে, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন। আমার কথা শোনার পরে মেয়েটি বিশাল আকার ধারণ করে অট্টহাসি হাসতে থাকলো।
মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে রুমের ভেতর অদৃশ্য হাসির শব্দ শোনা গেল। আমি রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য চারিদিকে দরজা খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও কোনো দরজা পাচ্ছিলাম না। দেয়ালের ছবিগুলো আমার দিকে তাকিয়ে কেমন যেন মুচকি হাসতে শুরু করলো। আমি যেদিকে যাচ্ছি সেই দিকেই দৃষ্টি যেতে থাকলো তাদের। আমি রুমের ভিতরে এদিক ওদিকে দৌড়াতে শুরু করলাম, যেন কোনোভাবে এই রুম থেকে বের হতে পারি, কিন্তু আমি ব্যর্থ হলাম। এরপর রুমটি আরও ভয়ানক হয়ে উঠল। রুমটি কাঁপতে শুরু করলো আর ভয়ানক হাসির শব্দ আমার কানে আসতে লাগলো। এরপর ডাইনিং টেবিলে একটি মধ্যবয়স্ক লোক এবং সেই মেয়েটিকে আমার দিকে তাকিয়ে বসে থাকতে দেখলাম। তাদের চোখের কঠোরতে চোখের মনি ছিল না, ভয়ানক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আসো, আমাদের সাথে ডিনার করো। আমি আমার ব্যর্থতা মেনে নিয়ে ধীরে ধীরে টেবিলের দিকে এগোতে থাকলাম এবং আমার দু চোখ বন্ধ করে পচা মাংস মুখে নিতে বাধ্য হলাম, কিন্তু এটির স্বাদ আমার কাছে স্বাভাবিক রুটির মতোই মনে হলো। যখন আমি আমার চোখ খুললাম, চারিদিকে শান্তময় পরিবেশ দেখতে পেলাম। আমার হাতে একটি পিৎজার টুকরা দেখলাম। আয়নাতে আমার নিজের প্রতিচ্ছবি দেখলাম। আমার দু চোখ থেকে পানি বেয়ে পড়ছে। হঠাৎ একটি ফোনের আওয়াজ শুনতে পেলাম। এটা তো আমার ফোন। আমি আমার পকেট থেকে ফোনটি বের করলাম। ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল, তাই মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। ফোনের ওপাশ থেকে পরিচিত একটি কণ্ঠ ভেসে আসলো। চিনতে পারলাম আমার ম্যানেজার আমাকে ফোন দিয়েছে। একটি ডেলিভারি দিতে তোমার কত সময় লাগে? 2 ঘন্টা যাবৎ বাহিরে আসো, কি করছো এত সময়? 2 ঘন্টা? এটা তো হতে পারে না। আমি বিপদের মধ্যে পড়ে আছি, আমাকে প্লিজ হেল্প করেন। আমি যে বাড়িতে অর্ডার নিয়ে এসেছি আমি কিছুই মনে করতে পারছি না যে আমি কোথায় এসেছি। কোন বাড়ির কথা বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আমি টেবিলের দিকে তাকিয়ে দেখলাম পিৎজা বক্সটি খালি। পিৎজা কই গেল? সিস্টেমে তোমার নামে অর্ডার দেখাচ্ছে কেন? কি? তোমার ফোন নাম্বার থেকে এই অর্ডারটি করা হয়েছে। এরপর আমি পিৎজা অ্যাপ ওপেন করে দেখলাম আমার নাম্বার থেকে এই অর্ডারটি করা হয়েছিল। এটা দেখার পর আমার হাত থেকে আমার ফোনটি পড়ে গেল। ফোনটি আবার হাতে তুলে পেছনের দিকে তাকিয়ে দেখলাম রুমের দরজা খোলা। আমি আর কোনো কিছু না ভেবে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে গেলাম। এরপর আমি সেই ডেলিভারি বয়ের সাথে দেখা করেছিলাম, যে কয়েকদিন যাবৎ অনুপস্থিত ছিল। তাকে জিজ্ঞাসা করতেই সে আমাকে বলল সেও একদিন ওই বাড়িতে এমন ভয়ানক ঘটনার মুখোমুখি হয়েছিল। এরপর থেকে আমাদের রেস্টুরেন্ট তার সিস্টেম আপডেট করে আর ওই লোকেশন থেকে আর যেন কেউ অর্ডার না নেয় সেই ব্যবস্থা করে। এরপর আর কেউ ওই বাড়িতে পিৎজা ডেলিভারি দিতে যায়নি।